আচ্ছা, একটু ভাবুন তো, ধরা যাক একটি কোম্পানি বিক্রি করে দেওয়া হলো 10 লাখ টাকায়। হুম। বিক্রির চুক্তি সম্পন্ন হলো, আর ক্রেতা চেকে বা নগদে পুরো 10 লাখ টাকা বুঝিয়েও দিল। মানে টাকাটা সরাসরি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল, তাই তো? একদম তাই। অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকেও গেল। কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের নিয়ম অনুযায়ী যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে ওই নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হলো, হ্যাঁ। তখন দেখা গেল সেখানে 10 লাখ টাকার বদলে লেখা আছে 9,50,000 টাকা। মানে বাকি 50,000 টাকা হাওয়া হয়ে গেল। রাইট? বাকি 50,000 টাকা কোথায় গায়েব হয়ে গেল? কোনো চুরি হয়নি, কোনো দুর্নীতিও হয়নি, তবু অ্যাকাউন্টিংয়ের নিয়মে পকেটে আসা পুরো টাকাটাকে ক্যাশ ফ্লো হিসাবে দেখানো যাচ্ছে না। এটা আসলে অনেককেই কনফিউজ করে দেয়। হ্যাঁ, আজকের এই ডিপ ডাইভে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের ঠিক এই জাদুটাই আমরা ডিকোড করব। আর এই জাদু বা বিভ্রান্তিটা সবচেয়ে বেশি দেখা যায় যখন আমরা গ্রুপ অ্যাকাউন্টিংয়ের জগতে প্রবেশ করি। হুম। বিশেষ করে IAS 7 বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের অধীনে যখন একটি সাবসিডিয়ারি কোম্পানি বা অঙ্গ প্রতিষ্ঠান বিক্রি বা যেটাকে আমরা বলি ডিসপোজাল হ্যাঁ, ডিসপোজাল। ডিসপোজাল করা হয়, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ দৃষ্টিতে যা মনে হয়, অ্যাকাউন্টিংয়ের গভীরে গেলে তার চিত্রটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। তো আজকের এই ডিপ ডাইভের উদ্দেশ্য কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট। আমরা একজন চার্টার অ্যাকাউন্টেন্সি বা সিএ শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টির একেবারে গভীরে যাব। মানে আমরা একেবারে রুট লেভেল থেকে জিনিসটা বুঝব। ঠিক তাই। আমাদের সামনে আজ রোমিও পিএলসি এবং জুলিয়েট লিমিটেডের একটি বাস্তব কেস স্টাডি বা সমস্যা রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু কোনো গাণিতিক উত্তর বলে দেওয়া নয়, বরং পরীক্ষার প্রশ্নটি শব্দ ধরে ধরে পড়া, প্রতিটি তথ্যের পেছনের যুক্তি বা ফিলসফিটা বোঝা, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি, কোনো ক্যালকুলেশন শুরু করার আগে ঠিক কেন সেই ক্যালকুলেশনটি করা হচ্ছে তার একটি পরিষ্কার গোল বা লক্ষ্য নির্ধারণ করা। রাইট, কারণ অ্যাকাউন্টিংয়ের এই স্তরে এসে শুধুমাত্র মুখস্থবিদ্যা বা ফর্মুলায় সংখ্যা বসিয়ে পার পাওয়ার তো কোনো সুযোগ নেই। একদমই নেই। প্রতিটি সংখ্যার পেছনের গল্পটা বুঝতে হয়। প্রশ্নকর্তারা বা এক্সামিনাররা অনেক সময় এমন কিছু তথ্য দিয়ে দেন যা আসলে হিসাবের জন্য কোনো কাজেই লাগে না। মানে জাস্ট কনফিউজ করার জন্য। হ্যাঁ, সেগুলো দেওয়া হয় শুধুমাত্র শিক্ষার্থীর মনোযোগ, কনসেপ্টের গভীরতা এবং স্নায়ুর চাপ পরীক্ষা করার জন্য। তো সেই ফাঁদগুলোতেই আজ আমরা পা দেব না, বরং সেগুলোকে ব্যবচ্ছেদ করব। চলুন সরাসরি প্রশ্ন বিশ্লেষণ এবং ব্রেইনস্টর্মিংয়ের মূল অংশে প্রবেশ করা যাক। শুরু করা যাক। আমি প্রশ্নের প্রথম বাক্যটি পড়ছি। এখানে বলা হয়েছে, রোমিও পিএলসি বহু বছর আগে CU 750,000-এর বিনিময়ে জুলিয়েট এলটিডির 75% অধিগ্রহণ বা অ্যাকোয়ার করেছিল। আচ্ছা। এখানে একটু থামা যাক। একটি কোম্পানির 75% মালিকানা কেনা হয়েছে, যার পেছনে কারেন্সি ইউনিট 7,50,000 খরচ হয়েছিল। অনেক বড় একটা অ্যামাউন্ট। হ্যাঁ, এখন আমার প্রথম ব্রেইনস্টর্মিং প্রশ্ন হল, বর্তমান বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় এই বিশাল অঙ্কের অতীত খরচের কি কোনো কাজ আছে? কারণ এই টাকাটা তো কোম্পানি সত্যি খরচ করেছিল। এটাকে পুরোপুরি ভুলে যাওয়াটা কি বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণা নয়? তারা তো জানতে চাইবে এই বিনিয়োগ থেকে আলটিমেটলি কি রিটার্ন এলো। এটি একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, আর ঠিক এই ভাবনাটা থেকে শিক্ষার্থীরা সবচেয়ে বড় ভুলটি করে। এই ফাঁদে পা দেয়। একদম। এক্সামিনাররা খুব ভালো করেই জানেন যে মানুষের মনস্তত্ত্ব অতীত খরচ বা সাঙ্ক কস্ট নিয়ে খুব বেশি ভাবে। রাইট। কিন্তু এই যে 7,50,000 কারেন্সি ইউনিটের তথ্যটি, এটি বর্তমান বছরের ক্যাশ ফ্লো ক্যালকুলেশনে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কোনো কাজই নেই এর কোনোই কাজ নেই। বিনিয়োগকারীরা রিটার্ন জানতে চাইবেন, সেটা ঠিক, কিন্তু তার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অন্য জায়গা রয়েছে। যেমন ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। কিন্তু IAS 7 বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের মূল দর্শন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই স্ট্যান্ডার্ডটি শুধুমাত্র একটি নির্দিষ্ট রিপোর্টিং পিরিয়ড বা বর্তমান বছরে ঠিক কত টাকা নগদে প্রতিষ্ঠানে ঢুকেছে এবং কত টাকা বের হয়ে গেছে শুধু তা নিয়েই চিন্তিত। অতীত নিয়ে এর কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চোখ দিয়ে দেখলে পুরো বিষয়টা শুধু বর্তমানের লিকুইডিটি বা তারল্যের উপর নির্ভরশীল। একদম। বহু বছর আগে যখন রোমিও পিএলসি এই সাবসিডিয়ারিটি কিনেছিল, তখন ওই যে 7,50,000 টাকার ক্যাশ আউটফ্লো, সেটা সেই নির্দিষ্ট অতীত বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্টই দেখানো হয়ে গেছে। ও আচ্ছা, একবার তো হিসেব হয়ে গেছে। রাইট।
বর্তমান বছর মানে 20x7 সালের হিসাব করার সময় ক্যাশফ্লোর ক্ষেত্রে পেছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। হুম। যদি কোনো বিনিয়োগকারী জানতে চান যে 10 বছর আগের বিনিয়োগ থেকে আজ বিক্রি করে মোটের ওপর লাভ হলো নাকি ক্ষতি, তবে তিনি ওভারঅল প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করবেন। কিন্তু ক্যাশ ফ্লোতে সেটা আসবে না। না, আজকের দিনে কোম্পানির ব্যাংকে তারল্য বা লিকুইডিটি কতটা বাড়ল সেটা মাপার জন্য ওই অতীত খরচকে আজকের ক্যালকুলেশনে টেনে আনাটা অ্যাকাউন্টিংয়ের নিয়মে মারাত্মক ভুল। বিষয়টা দারুণভাবে পরিষ্কার হলো। তার মানে এক্সামিনার এখানে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দুর্বলতার সুযোগ নিতে চেয়েছেন। ঠিক তাই। অতীত খরচ দেখে আবেগতাড়িত হয়ে যোগ-বিয়োগ শুরু করলেই ভুল হবে। আমাদের ফোকাস থাকতে হবে শুধু বর্তমানের ক্যাশের উপর। একদম, বর্তমানের উপর। তো এবার তাহলে প্রশ্নের দ্বিতীয় বাক্যে যাওয়া যাক। এখানে বলা হয়েছে 31 ডিসেম্বর 20x7-এর সমাপ্ত বছরে রোমিও পিএলসি নগদে CU 1,20,000 এর বিনিময়ে জুলিয়েট লিমিটেডে তার সম্পূর্ণ মালিকানা বিক্রি বা ডিসপোজ করে দেয়। আচ্ছা। ওকে, এবার আমার দ্বিতীয় ব্রেইনস্টর্মিং প্রশ্ন। এখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে নগদে 10,20,000 পাওয়া গেছে। একজন সাধারণ মানুষ হিসাবে দেখলে মনে হবে হিসাব তো এখানেই শেষ। যেহেতু এই বিশাল অঙ্কের নগদ টাকা হাতে এসেছে, এটাই তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের চূড়ান্ত ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, তাই তো মনে হয়। এটাকে সরাসরি স্টেটমেন্টে বসিয়ে দিলেই তো হয়। এর মধ্যে আবার জটিলতা কোথায়? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সাবসিডিয়ারি বিক্রি করা হয়েছে আর তার বদলে ওই 10,20,000 নগদ টাকা পাওয়া গেছে, সুতরাং কাজ শেষ। রাইট। কিন্তু এখানেই গ্রুপ অ্যাকাউন্টিং বা কনসলিডেশনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। একটি সাধারণ মেশিন বিক্রি করা আর একটি আস্ত সাবসিডিয়ারি কোম্পানি বিক্রি করার মধ্যে রাত দিনের তফাৎ। কিভাবে? যখন একটি সাবসিডিয়ারি কোম্পানি বিক্রি করে দেওয়া হয় তখন শুধু শেয়ারের মালিকানাই হস্তান্তর হয় না, ওই সাবসিডিয়ারির ভেতরে থাকা সমস্ত সম্পদ এবং দায়ের ওপর থেকেও প্যারেন্ট কোম্পানির নিয়ন্ত্রণ বা কন্ট্রোল চলে যায়। নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিষয়টা যদি আরেকটু ভেঙে বলা হয়, এর মানে কি এই যে সাবসিডিয়ারি নিজস্ব যে ক্যাশ বাক্স বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেটাও কি প্যারেন্ট কোম্পানির হাতছাড়া হয়ে যাচ্ছে? ঠিক তাই। গ্রুপ অ্যাকাউন্টিংয়ে প্যারেন্ট এবং সাবসিডিয়ারিকে একটি বড় দেয়াল দিয়ে ঘেরা কম্পাউন্ড বা সীমানার মতো চিন্তা করা যায়। আচ্ছা, একটা বাউন্ডারি। হ্যাঁ, যখন সাবসিডিয়ারিটি বিক্রি হয়ে গেল তখন সেই গ্রুপের বাউন্ডারি বা সীমানা ছোট হয়ে যায়। সাবসিডিয়ারি নামের ঘরটি এখন ওই সীমানার বাইরে। মানে ক্রেতা যখন কিনল, সে সব সহ কিনল। রাইট, ক্রেতা যখন সাবসিডিয়ারিটি কিনে নিল সে আসলে ওই ব্যাংক অ্যাকাউন্ট সহ পুরো কোম্পানিটাই কিনে নিল। সুতরাং ক্রেতার কাছ থেকে পাওয়া ওই 10,20,000 টাকাই আমাদের চূড়ান্ত ক্যাশ ইনফ্লো নয়। তার মানে আমাদের দেখতে হবে ভেতরে কি ছিল। একদম, ওই সাবসিডিয়ারির নিজের পকেটে কোনো ক্যাশ ছিল কিনা যা এই বিক্রির কারণে গ্রুপের বাইরে চলে যাচ্ছে সেটা আগে বের করতে হবে। পুরো চিত্রটা না দেখে শুধুমাত্র বিক্রয় মূল্যকে চূড়ান্ত ক্যাশ ইনফ্লো হিসেবে ধরে নেওয়াটা হবে কনসেপচুয়াল লেভেলে একটি বড় ব্যর্থতা। এই বিষয়টা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, একটু ট্রিকি। একদিকে সাবসিডিয়ারি বিক্রির জন্য বাইরের ক্রেতার কাছ থেকে গ্রুপের ভেতরে নতুন ক্যাশ ঢুকছে, আর অন্যদিকে সাবসিডিয়ারি চলে যাওয়ার কারণে গ্রুপের ভেতরে আগে থেকে থাকা নিজস্ব পুরনো ক্যাশ গ্রুপের বাইরে চলে যাচ্ছে। একদম নিখুঁতভাবে বলেছেন। তাহলে তো আমাদের আরও ডেটা দরকার। সাবসিডিয়ারির ভেতরে কি ছিল তা না জানা পর্যন্ত আমরা এগোতে পারছি না। রাইট, আমাদের ব্যালেন্স শিট দেখতে হবে। আমি প্রশ্নের তৃতীয় বাক্য এবং ডেটা টেবিলটিতে যাচ্ছি। এখানে বিক্রি হওয়ার দিন মানে ডিসপোজালের দিন জুলিয়েট লিমিটেডের নেট সম্পদের বা নেট অ্যাসেটসের একটি তালিকা দেওয়া আছে। আচ্ছা, কি আছে সেখানে? তালিকায় বলা আছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বা সম্পত্তি, কারখানা ও যন্ত্রপাতি হচ্ছে 7 লাখ। বড় একটা অংশ। তারপর ইনভেন্টরিজ অ্যান্ড রিসিভেবলস বা মজুদ পণ্য ও প্রাপ্য হিসাব হচ্ছে 1,50,000। আচ্ছা, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস বা নগদ ও সমতুল্য অর্থ হচ্ছে 75,000। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। নেট সম্পদ বা নেট অ্যাসেটস দাঁড়াচ্ছে 8,78,000। ওকে, ডেটাগুলো পাওয়া গেল। এবার এই ডেটাগুলো দেখে আমার তৃতীয় ব্রেইনস্টর্মিং প্রশ্ন। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিক্রি হওয়ার দিন সাবসিডিয়ারি নিট সম্পদের পরিমাণ ছিল 8,78,000। এখন একজন সিএ শিক্ষার্থীর তো স্বাভাবিকভাবেই মনে হবে যে এই 8,78,000 নিট সম্পদ ব্যবহার করে বিক্রয়জনিত অ্যাকাউন্টিং লাভ বা ক্ষতি বের করা উচিত। এটা অনেকেই ভাবে। কারণ 10,20,000 টাকা পাওয়া গেল এমন একটি কোম্পানির জন্য যার নিট সম্পদ ছিল 8,78,000 টাকা। তার মানে 10,20,000 থেকে 8,78,000 বিয়োগ করলে 1,42,000 টাকা লাভ হয়।
হ্যাঁ, সিম্পল ম্যাথ। এই লাভটাই কি আমাদের ক্যাশ ফ্লোর ভিত্তি হওয়া উচিত নয়? এটি খুবই স্বাভাবিক একটি প্রবণতা এবং এটি এক্সামিনারের পাতা দ্বিতীয় এবং সবচেয়ে বড় ফাঁদ। মানে এটাও একটা ফাঁদ। একদম। যখনই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিসপোজাল শব্দটি দেখা যায় তখনই আমাদের অবচেতন মন হিসাব করতে শুরু করে যে বিক্রয় মূল্য থেকে নিট সম্পদ বাদ দিলে কত লাভ বা ক্ষতি হলো। রাইট। কিন্তু মনে রাখতে হবে অ্যাকাউন্টিং প্রফিট এবং ক্যাশ ফ্লো সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি বিষয়। কিন্তু কেন? প্রফিট বা লাভ তো শেষ পর্যন্ত কোম্পানিতেই আসছে। তাহলে ক্যাশ ফ্লো করার সময় এই লাভটাকে কেন আমরা এড়িয়ে যাব? কারণ হল অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিক অ্যাকাউন্টিং। যখন আমরা 1,42,000 টাকার এই অ্যাকাউন্টিং প্রফিট হিসাব করি তখন আমরা এমন অনেক কিছুর মূল্য যোগ করি যার সাথে আসলে নগদের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, ও যে নন ক্যাশ আইটেমগুলো। হ্যাঁ, যেমন ধরুন এই টেবিলে থাকা প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যার মূল্য 7 লাখ দেওয়া আছে। এটি একটি ফ্যাক্টরি, বিল্ডিং বা বড় কোনো মেশিন হতে পারে। অ্যাকাউন্টিংয়ের খাতায় এর দাম 7 লাখ হতে পারে, কিন্তু এটি তো আর নগদ টাকা নয়। হ্যাঁ, লিকুইড ক্যাশ তো আর না। কি এই ফ্যাক্টরি বিল্ডিংয়ের একটি ইট খুলে নিয়ে গিয়ে কর্মচারীদের বেতন দিতে পারবে? না, পারবে না। পারবে না। আবার ইনভেন্টরি বা গুদামে পড়ে থাকা মালপত্রের দিকে তাকান, এর মূল্য 1,50,000 বলা আছে। এগুলো বিক্রি করে হয়তো ভবিষ্যতে টাকা পাওয়া যেত, কিন্তু আজকে তো আর পাওয়া যাচ্ছে না। রাইট। আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য এগুলো কেবলই কিছু খাতা কলমের ফিগার বা নন ক্যাশ আইটেম। তার মানে আমাদের লক্ষ্য যেহেতু শুধু লিকুইডিটি বা ক্যাশ ফ্লো বের করা, তাই এই নন ক্যাশ আইটেমগুলো আমাদের কোনো কাজেই আসবে না। একদমই না। IAS 7 নন ক্যাশ আইটেম নিয়ে মোটেও মাথা ঘামায় না। বিক্রি করে লাভ হলো নাকি ক্ষতি হলো তা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা ইনকাম স্টেটমেন্টের বিষয়। হ্যাঁ, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ হল অত্যন্ত নির্দয়ভাবে শুধু নগদের আসা যাওয়া মাপা। তাই এই বিশাল টেবিল থেকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র প্রাসঙ্গিক তথ্য হল ওই সাবসিডিয়ারির নিজস্ব ক্যাশটা। ঠিক ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, যার পরিমাণ হল ৭৫,০০০। আচ্ছা। বাকি সব কিছু ওই প্রপার্টি, ওই ইনভেন্টরি, ওই প্রদেয় হিসেব এবং ওই মোট 8,78,000 এর নিট ফিগারটিও, এগুলো শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করার জন্য দেওয়া হয়েছে। দারুণভাবে জট খুলতে শুরু করেছে। আমরা প্রশ্নের ব্যবচ্ছেদ করে ফেললাম এবং অপ্রয়োজনীয় তথ্যগুলোকে সরিয়ে আসল তথ্যগুলো বের করে আনলাম। হ্যাঁ, ফিল্টার করা হয়ে গেছে। আমরা দেখলাম অতীত খরচ কোনো কাজে আসবে না, আর নন ক্যাশ আইটেম বা অ্যাকাউন্টিং প্রফিট দিয়েও ক্যাশ ফ্লো মাপা যাবে না। রাইট। এবার তাহলে আমরা আমাদের বিশ্লেষণের দ্বিতীয় মূল অংশে প্রবেশ করি। সরাসরি ক্যালকুলেশনে যাওয়ার ঠিক আগে আমাদের লক্ষ্য এবং এর পেছনের যুক্তিটা পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা দরকার। হ্যাঁ, যা একজন প্রফেশনালের মূল কাজের ধরন। যে কোনো ফিনান্সিয়াল ক্যালকুলেশন শুরু করার আগে গোল বা লক্ষ্য স্থির করাটা অত্যাবশ্যক। তো আমাদের আজকে চূড়ান্ত লক্ষ্যটি কি? লক্ষ্যটি হল IAS 7 অনুযায়ী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ বা বিনিয়োগ কার্যক্রম সেকশনে ডিসপোজাল অফ সাবসিডিয়ারি হিসেবে ঠিক কত টাকা নেট অ্যামাউন্ট বা নিট পরিমাণ হিসেবে ডিসক্লোজ বা প্রকাশ করা হবে তা বের করা। এটি আমাদের ডেস্টিনেশন। আর এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পেছনের মূল লজিক বা কনসেপ্টটা কি? লজিকটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ভাষায় একে বলা হয় ট্রু নেট ক্যাশ ইম্প্যাক্ট বা প্রকৃত নিট ক্যাশ প্রভাব। প্রকৃত নিট ক্যাশ প্রভাব বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন। বিষয়টা একটু ধাপে ধাপে বলি। যখন প্যারেন্ট কোম্পানি রোমিও পিএলসি তার সাবসিডিয়ারি জুলিয়েট এলটিকে বিক্রি করে দিল, তখন রোমিও পিএলসি ক্রেতার কাছ থেকে নগদ 10,20,000 টাকা গ্রহণ করল। হ্যাঁ, এটা তো আমাদের ক্যাশ ইনফ্লো। নিঃসন্দেহে এটি একটি পজিটিভ ক্যাশ ফ্লো, কিন্তু আমাদের পুরো হিসাবটা করতে হবে গ্রুপের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। গ্রুপ মানে হল প্যারেন্ট এবং সাবসিডিয়ারির সম্মিলিত রূপ। তো সাবসিডিয়ারির মালিকানা হারানোর সাথে সাথে সাবসিডিয়ারির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যে ৭৫,০০০ টাকা ক্যাশ ব্যালেন্স হিসেবে জমা ছিল, ওই যে ব্যালেন্স শিটের আমরা দেখলাম ৭৫,০০০। রাইট, সেটাও তো গ্রুপের সীমানার বাইরে চলে গেল। ক্রেতা এসে শুধু বিল্ডিং আর ইনভেন্টরি নিয়ে যায়নি, সে সাবসিডিয়ারির ক্যাশ বাক্সটাও সাথে নিয়ে গেছে। ও আচ্ছা। আর এই কারণে প্রাপ্ত মোট নগদ টাকা থেকে সাবসিডিয়ারির নিজস্ব যে নগদ টাকা হাতছাড়া হয়ে গেল, তা বাদ দিয়ে আমাদের প্রকৃত নিট ক্যাশ প্রভাবের করতে হবে। এটাই তাহলে IAS 7 এর মূল দর্শন। একদম।
প্রাপ্ত অর্থ এবং হারানো ক্যাশের এই সমন্বয় না করলে আমরা বিনিয়োগকারীদের কাছে গ্রুপের তারল্য সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করব। এই কনসেপ্টটাকে আরও সহজ ও দৃশ্যমান করার জন্য আমি একটি বাস্তব অ্যানালজি বা উদাহরণের কথা ভাবছিলাম। হ্যাঁ, বলুন। এটি অনেকটা 100 টাকায় একটি পুরনো মানিব্যাগ বিক্রি করার মতো ঘটনা। ইন্টারেস্টিং, কিভাবে? ধরা যাক আমার কাছে একটা পুরনো মানিব্যাগ আছে, যেটা আমি কারো কাছে 100 টাকার বিনিময়ে বিক্রি করে দিলাম। আচ্ছা। তো মানিব্যাগটা বিক্রি করার জন্য আমার হাতে নগদ 100 টাকা এলো ঠিকই, কিন্তু মানিব্যাগটা হস্তান্তর করার পর আমার মনে পড়ল ওই ব্যাগের ভেতরে তো আগে থেকেই একটা 5 টাকার কয়েন রাখা ছিল। ওহ নো! হ্যাঁ, যা আমি বের করতে ভুলে গেছি এবং সেটা ওই ক্রেতার কাছেই মানিব্যাগের ভেতরে করে চলে গেল। রাইট। তাহলে এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে এই মানিব্যাগ বিক্রির পুরো প্রক্রিয়ায় আমার পকেটে নিট ক্যাশ বা প্রকৃত নগদ আসলে কত বাড়ল, উত্তরটা কোনোভাবেই 100 টাকা হতে পারে না। কারণ 100 টাকা আমি পেয়েছি সত্যি, কিন্তু আমার নিজের 5 টাকা আমি হারিয়েছি। সুতরাং 100 থেকে 5 বাদ দিলে আমার প্রকৃত নিট ক্যাশ বাড়ল 95 টাকা। চমৎকার! অ্যাকাউন্টিংয়ের এই জটিল নিয়মটি বোঝার জন্য এর চেয়ে ভালো কোনো অ্যানালজি হতে পারে না। তাই নাকি? উদাহরণটি রোমিও এবং জুলিয়েটের কেসটির সাথে হুবহু মিলে যায় এবং পুরো লজিকটিকে একদম সহজবোধ্য করে তোলে। রিলেট করা যায় খুব সহজে। এখানে মানিব্যাগটি হলো আমাদের বিক্রি হয়ে যাওয়া সাবসিডিয়ারি কোম্পানি জুলিয়েট লিমিটেড। আচ্ছা। বাইরের ক্রেতার কাছ থেকে পাওয়া 100 টাকা হল ওই 10,20,000 টাকার বিক্রয়লব্ধ অর্থ বা প্রসিডস যা রোমিও পিএলসি পেয়েছে। হ্যাঁ। আর মানিব্যাগের ভেতরে থাকা ওই 5 টাকার কয়েনটি হল সাবসিডিয়ারির নিজস্ব 75,000 টাকার ক্যাশ ব্যালেন্স, যা সাবসিডিয়ারি বিক্রির সাথে সাথে গ্রুপের বাইরে চলে গেছে। রাইট, একদম মিলে গেছে। প্যারেন্ট কোম্পানি হিসেবে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, তখন ওই 95 টাকার মতনই আমাদের দেখাতে হবে যে পুরো গ্রুপটি আসলে নিট কত টাকা লিকুইডিটি বা ক্যাশ পেল। কারণ আমরা গ্রুপের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উপর প্রভাবটি পরিমাপ করছি, শুধুমাত্র একটি একক লেনদেন বা শুধু প্যারেন্টের পকেট দেখছি না। অ্যানালজিটা তাহলে পুরোপুরি কাজ করেছে। অ্যাকাউন্টিংয়ের এই জটিল নিয়মগুলো বা স্ট্যান্ডার্ডগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ যুক্তির উপরই দাঁড়িয়ে আছে, শুধু ভাষা এবং ফরম্যাটটা একটু ভিন্ন। একদম তাই। তো আমরা প্রশ্নটির শব্দ ধরে ধরে বুঝলাম, অপ্রাসঙ্গিক তথ্যগুলোকে সরিয়ে ফেললাম, চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করলাম এবং পেছনের লজিকটাও মানিব্যাগের অ্যানালজির মাধ্যমে একদম পরিষ্কার করলাম। হ্যাঁ, আমাদের গ্রাউন্ডওয়ার্ক শেষ। এবার আমাদের তৃতীয় মূল অংশ, শিক্ষাদানের মতো ধাপে ধাপে হিসাব বা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনে যাওয়ার পালা। চলুন, এবার আমরা সংখ্যাগুলো নিয়ে কাজ করব। তবে শুধু চূড়ান্ত সমীকরণ বলে দেওয়া নয়, বরং আমরা ধাপে ধাপে এগোব। ঠিক যেভাবে একজন শিক্ষার্থী পরীক্ষার খাতায় বা একজন প্রফেশনাল তার ওয়ার্কিং পেপারে বিষয়টি উপস্থাপন করেন। রাইট। ধাপ 1, প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে এই ডিসপোজাল বা লেনদেন থেকে প্রাপ্ত মোট নগদ অর্থ বা টোটাল সেল প্রসিডস রিসিভড ইন ক্যাশ কত। আমরা যদি প্রশ্নের মূল টেক্সটের দিকে তাকাই, সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রোমিও পিএলসি সাবসিডিয়ারিটি সম্পূর্ণ নগদে বিক্রি করেছে। সুতরাং আমাদের প্রথম ফিগারটি হল পজিটিভ 10,20,000। এটি হলো আমাদের ইনফ্লো। এটি হলো আমাদের মানিব্যাগ বিক্রির সেই 100 টাকা যা সরাসরি হাতে এসেছে। একদম। এবার ধাপ 2 আমাদের কি করতে হবে? ধাপ 2 হল সেই হাতছাড়া হয়ে যাওয়া ক্যাশের পরিমাণ শনাক্ত করা। আচ্ছা। অর্থাৎ যে সাবসিডিয়ারিটি বিক্রি হয়ে গেল, মানে জুলিয়েট লিমিটেড, বিক্রি হওয়ার ঠিক সেই দিনটিতে তার নিজস্ব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স কত ছিল। ওই যে ব্যালেন্স শিটের টেবিলটা। হ্যাঁ, আমরা যদি প্রশ্নের ডেটা টেবিলটি বিশ্লেষণ করি, তবে দেখতে পাব যে অনেকগুলো নন ক্যাশ আইটেমের ভিড়ে একটি সুনির্দিষ্ট লাইন আছে যেখানে লেখা আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স এবং তার পরিমাণ হল 75,000। এটি হল সেই অর্থ যা এখন আর গ্রুপের লিকুইডিটির অংশ নয়, এটি ক্রেতার নিয়ন্ত্রণে চলে গেছে। এটি হলো মানিব্যাগের ভেতরে থেকে যাওয়া সেই 5 টাকার কয়েন যা ক্রেতার কাছে চলে গেছে। রাইট। এবার তাহলে আমরা ধাপ 3 বা চূড়ান্ত হিসেবে চলে যাই। আমাদের লক্ষ্য ছিল প্রকৃত ক্যাশ ফ্লো বা ট্রু নেট ক্যাশ ইম্প্যাক্ট বের করা। এটি বের করতে হলে প্রাপ্ত মোট নগদ অর্থ থেকে হাতছাড়া হয়ে যাওয়া নগদ অর্থ বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। হ্যাঁ, ফর্মুলার ভাষায় এবং প্রেজেন্টেশনের নিয়মে বলতে গেলে টোটাল সেল প্রসিডস রিসিভড ইন ক্যাশ হচ্ছে 10,20,000 লেস
ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স অফ জুলিয়েট লিমিটেড ডিসপোজড অফ হচ্ছে ৭৫,০০০। এই ৭৫,০০০ আমরা ব্র্যাকেটে রাখব। তাহলে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে ১০,২০,০০০ থেকে ৭৫,০০০ বিয়োগ। হ্যাঁ, আর এই বিয়োগফলটি হল ৯,৪৫,০০০। একদম। এই ৯,৪৫,০০০ কারেন্সি ইউনিটই হল আমাদের কাঙ্ক্ষিত এবং চূড়ান্ত ফলাফল। এটাই তাহলে নেট অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের ভাষায় বা রিপোর্টিংয়ের টেক্সটে একে বলা হয় ক্যাশ ফ্লো অন ডিসপোজাল নেট অফ ক্যাশ ডিসপোজড অফ। IAS 7 অনুযায়ী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের ইনভেস্টিং অ্যাক্টিভিটি সেকশনে ঠিক এই পরিমাণ অর্থই সাবসিডিয়ারি বিক্রয় হিসেবে দেখাতে হবে। ও আচ্ছা, যদি কেউ ১০,২০,০০০ টাকা সরাসরি দেখিয়ে দিত, তবে সে ক্যাশফ্লো স্টেটমেন্টে তারল্য বা লিকুইডিটি ৭৫,০০০ টাকা বেশি দেখিয়ে ফেলত। রাইট, যা বিনিয়োগকারীদের ভুল বার্তা দিত। এই বিয়োগের মাধ্যমেই সেই ডাবল কাউন্টিং বা অতিরঞ্জন ঠেকানো হয়। এই পুরো প্রক্রিয়াটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এর স্বচ্ছতা এবং লজিক। মানে আমরা শুরু করেছিলাম অনেকগুলো ছড়ানো ছিটানো এবং বিভ্রান্তিকর তথ্য নিয়ে। ওই যে অতীত অধিগ্রহণের ৭,৫০,০০০ খরচ, বিভিন্ন ধরনের নন ক্যাশ সম্পদ, প্রদেয় হিসাব। হ্যাঁ, ৮,৭৮,০০০ টাকার নিট সম্পদও ছিল। রাইট, কিন্তু লজিকের ফিল্টার দিয়ে যখন আমরা তথ্যগুলোকে ছাকলাম, তখন হিসাবটা একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে গেল। এটাই হলো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল শিক্ষার্থীর মূল দক্ষতা। ডেটা সবার চোখের সামনেই থাকে, কিন্তু কোন ডেটাটা বর্তমান লক্ষ্যের জন্য প্রাসঙ্গিক আর কোনটা প্রাসঙ্গিক নয় সেটা আলাদা করতে পারাই হলো আসল চ্যালেঞ্জ। একদম সত্যি কথা। এই পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি, তবে দেখতে পাব যে গ্রুপ অ্যাকাউন্টিং এবং IAS 7 এর ক্ষেত্রে নেট ক্যাশ ইম্প্যাক্টের দিকে ফোকাস রাখাই হলো আসল চাবিকাঠি। এখানে নন ক্যাশ সম্পদ যেমন প্রপার্টি, প্ল্যান্ট, মেশিনারি বা ইনভেন্টরির কোনো স্থান নেই। একইভাবে অতীত খরচের বা যেমন বহু বছর আগের অধিগ্রহণ মূল্যেরও কোনো জায়গা এখানে নেই। চোখের সামনে যতই অ্যাকাউন্টিং প্রফিট বা লস ক্যালকুলেট করার ফাঁদ থাকুক না কেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় মাথায় শুধু একটাই জিনিস ঘুরতে হবে: কত ক্যাশ গ্রুপের সীমানায় ঢুকল আর কত ক্যাশ গ্রুপের সীমানা থেকে বেরিয়ে গেল। আর ওই সীমানা বা গ্রুপের কনসেপ্টটা ভুললে চলবে না। সাবসিডিয়ারি বিক্রি মানে শুধু বাইরে থেকে টাকা পাওয়া নয়, সাবসিডিয়ারির ভেতরে থাকা ক্যাশও গ্রুপের বাইরে পাঠিয়ে দেওয়া। এই ব্যালেন্সিং বা সমন্বয়ের কাজটি IAS 7 অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করতে চায়। আজ অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং গভীর একটি আলোচনা হল ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের এমন একটি বিষয়ে যা প্রথম দর্শনে খুব জটিল মনে হয়। হ্যাঁ, শুরুতে তো বেশ গোলমেলে লাগছিল। রাইট, কিন্তু লজিক দিয়ে ভাঙলে তা কতটা সহজ হতে পারে সেটি আজ আমরা দেখলাম। যারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন বা বোঝার চেষ্টা করছেন, আশা করা যায় তাদের কাছে পুরো চিত্রটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমারও তাই মনে হয়। তবে আজকের এই ডিপ ড্রাইভ শেষ করার আগে একটু ভিন্নভাবে চিন্তা করার জন্য একটি নতুন ভাবনার উদ্রেককারী প্রশ্ন বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। আচ্ছা, কি সেটা? আজকের এই কেসটিতে আমরা দেখলাম জুলিয়েট লিমিটেড বা বিক্রি হয়ে যাওয়া সাবসিডিয়ারিটির নিজস্ব ব্যাংকে পজিটিভ ৭৫,০০০ ক্যাশ ছিল। আর তাই লজিক অনুযায়ী আমরা প্রাপ্ত অর্থ থেকে সেই ক্যাশ বিয়োগ করেছি, কারণ তা গ্রুপের বাইরে চলে গেছে। হ্যাঁ, মানি ব্যাগের ওই ৫ টাকার মতো। রাইট, কিন্তু ভাবার বিষয় হলো, যদি পরিস্থিতিটা একটু অন্যরকম হতো। মানে ধরা যাক বিক্রি হয়ে যাওয়া ওই সাবসিডিয়ারিটির ব্যাংকে পজিটিভ ক্যাশ না থেকে যদি ব্যাংক ওভারড্রাফট বা নেগেটিভ ক্যাশ ব্যালেন্স থাকত। ও আচ্ছা। এমন অবস্থায় যখন সাবসিডিয়ারিটি বিক্রি করা হয়, তখন পেরেন্ট কোম্পানি কিন্তু শুধু মালিকানাই হস্তান্তর করছে না, বরং একটি দায়বদ্ধতা বা নেগেটিভ লিকুইডিটিও গ্রুপের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটা তো খুব ইন্টারেস্টিং একটা সিনারিও। সেই ক্ষেত্রে IAS 7 অনুযায়ী এই নেট ক্যাশ ইম্প্যাক্টের ক্যালকুলেশনটি কিভাবে বদলে যেত? পজিটিভ ক্যাশ থাকলে যদি বিয়োগ করতে হয়, তবে ওভারড্রাফট থাকলে বিক্রয়লব্ধ ওই ১০,২০,০০০ অর্থের সাথে কি তখন সাবসিডিয়ারির ওই ব্যাংক ওভারড্রাফটের অঙ্কটি যোগ হতো? এটা নিয়ে ভাবা দরকার। সাবসিডিয়ারি বিক্রির কারণে গ্রুপের লিকুইডিটি কি তখন বিক্রয় মূল্যের চেয়েও বেশি বেড়ে যেত? এটি আসলেই একটি চমৎকার এবং অত্যন্ত গভীর চিন্তার বিষয়, তাই না? হ্যাঁ, পজিটিভ ক্যাশ যদি বিয়োগ হয়, তবে ওভারড্রাফট বা নেগেটিভ ক্যাশের ইম্প্যাক্ট গ্রুপের ক্যাশ ফ্লোতে কী পরিবর্তন আনবে তা নিয়ে ভাবলে গ্রুপ অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট আরও কয়েক ধাপ পোক্ত হবে। আর এই ইন্টারেস্টিং প্রশ্নটির উত্তর খোঁজার এবং বিশ্লেষণের দায়িত্বটা আজ আমরা দিচ্ছি না, বরং যারা এই বিষয়গুলো নিয়ে গভীর চিন্তা করতে পছন্দ করেন তাদের ভাবনার জন্যই রেখে দিলাম। একদম, এটা তাদের জন্য একটা হোমওয়ার্ক বলা যায়।
সব মিলিয়ে আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস অন্তত খুব পরিষ্কার। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং শুধু কিছু সংখ্যার যান্ত্রিক যোগবিয়োগ নয়, এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ সব লজিক এবং বাস্তব জীবনের চমৎকার সব অ্যানালজি। হ্যাঁ, শুধু লজিকটা ধরতে পারতে হবে। শুধু সেই মানিব্যাগের কথাটা মনে রাখলেই গ্রুপ অ্যাকাউন্টিংয়ের অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়। একদম। নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ডেটা এবং নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত প্রতিটি তথ্যের পেছনের কেন বা ওয়াই তা খুঁজতে থাকুন। আজকের ডিপ ডাইভ এখানেই শেষ হচ্ছে।